গালগপ্পে নিয়মিত শোনাবো চেনা অচেনা মন ছুঁয়ে যাওয়া রোমাঞ্চকর সব গল্প। কিন্তু আপনাকে ছাড়া আসর তো জমবে না, তাই আপনাকে চাই, তোমাকে চাই, তোকে তো চাই আষ্টে পিষ্টে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিলেই মেতে উঠবো গালগপ্পে, সবাই একসঙ্গে। গালগপ্পে এখনকার গপ্প অর্কিড ভিলার রহস্য। রচনা অমিতাভ সাহা, আবহ ও সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রচ্ছদ ও শব্দগ্রহণ অপু আইচ, সামগ্রিক পরিকল্পনায় আমি দীপঙ্কর। শুনছেন অর্কিড ভিলার রহস্য। শিলিগুড়ির কোলাহল আর সমতলের ধুলো ছাড়িয়ে রয়্যাল এনফিল্ডটা যখন রোহিণীর আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা ধরল, তখন বিকেলের আলো ম্লান হয়ে আসছে। চারপাশটা কেমন যেন ধূসর। কার্শিয়াংয়ের কাছাকাছি পৌঁছতেই কুয়াশার চাদর আরও ঘন হয়ে আস্ত পাহাড়টাকে সাদা ধোঁয়ায় মুড়ে দিতে লাগলো। বাইকের হেডলাইটের আলো সেই জমাট কুয়াশা কেটে খুব বেশি দূর এগোতে পারছে না। কনকনে ঠান্ডা হাওয়া জ্যাকেট ভেদ করে সোজা হাড়ে গিয়ে বিঁধছে, কিন্তু আরণ্যকের সেদিকে ভ্রুক্ষেপ নেই। আরণ্যক সেন কলকাতার প্রথম সারির সংবাদ মাধ্যমের এক সময়ের ডাকাবুকো ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট। আর্থিক দুর্নীতির এক অন্ধকার অধ্যায় ঘাঁটতে গিয়ে আজ সাসপেন্ডেড। সিস্টেমের সঙ্গে অনবরত লড়াই করে ক্লান্ত, ভগ্ন হৃদয় ও বিপর্যস্ত হয়ে হেরে যাওয়ার মানসিক ক্ষত স্বভাবতই চেহারায় যে বিধ্বস্ততার ছাপ এনেছে, সেটাকেই সে বানিয়েছে ছদ্মবেশ। ড্রাগ মাফিয়া রাঘব চৌধুরীর অন্ধকার সাম্রাজ্যের শিকড় খুঁজতেই তার এই পাহাড়ে আসা, আর সেই গোপন মিশনে তার বর্তমান গন্তব্য অর্কিড ভিলা। কার্শিয়াংয়ের মূল শহর থেকে কিছুটা দূরে একটা নির্জন বাঁক ঘুরে খাদের একেবারে কিনারায় দাঁড়িয়ে আছে এই অর্কিড ভিলা। একসময় কোনো এক ব্রিটিশ শাসকের সামার হাউস ছিল, এখন সেটাকে সংস্কার করে হোটেল বানানো হয়েছে। চারপাশে বিশাল সব পাইন আর ওক গাছের সারি। পুরো জায়গাটা নিস্তব্ধ, শুধু বাইকের ইঞ্জিনের গর্জনটা পাহাড়ে ধাক্কা খেয়ে ফিরে আসছে। ভারী দরজা ঠেলে রিসেপশনে পা রাখতেই একটা মিষ্টি ল্যাভেন্ডারের গন্ধ নাকে এলো। ভেতরের পরিবেশ বেশ মায়াবী। ফায়ারপ্লেসে কাঠের আগুন নিভে গেছে, তবে ঘরটা বেশ উষ্ণ। কাউন্টারে কেউ নেই। আরণ্যক কলিং বেলটা বাজাতে যাবে, ঠিক তখনই ভেতরের মেহগিনি কাঠের ঘোরানো সিঁড়ি বেয়ে নেমে এলো সে। সিঁড়ি বেয়ে নেমে আসা মেয়েটিকে দেখে এক মুহূর্তের জন্য আরণ্যকের দৃষ্টি থমকে গেল। পরনে গাঢ় মেরুন রঙের পাতলা সিফন শাড়ি, ব্লাউজের কাট বেশ গভীর, আর খোলা পিঠের ওপর দিয়ে সাপের মতো নেমে এসেছে এক ঢাল ঘন কালো কোঁকড়ানো চুল।
গায়ের রং পাহাড়ি বরফের মতো সাদা, আর চোখের দৃষ্টিতে এমন এক গভীর আদিম নেশা লুকিয়ে আছে যা যে কোনো পুরুষকে মুহূর্তের মধ্যে দুর্বল করে দিতে পারে। মেয়েটির হাঁটার ছন্দে অদ্ভুত অলসতা, অথচ প্রতিটি পদক্ষেপে নীরব আত্মবিশ্বাস। মিস্টার আরণ্যক সেন, রাইট? ওয়েলকাম টু অর্কিড ভিলা। মেয়েটির গলার স্বর অদ্ভুত রকমের আকর্ষণীয়, গলার স্বরে চাপা মাদকতা। হ্যাঁ, অনলাইন বুকিং করা ছিল। আরণ্যক বাইকের হেলমেটটা কাউন্টারের ওপর নামিয়ে রেখে বলল, সে সাধারণত চোখে চোখ রেখে কথা বলে, কিন্তু মেয়েটির গভীর কালো চোখের দিকে তাকিয়ে থাকতে কেমন যেন অস্বস্তি হচ্ছিল। হ্যাঁ, জানি তো। আপনার জন্য দোতলার ভিউ রুমটা রেডি করে রেখেছি। পাহাড় আর খাদ দুটোই খুব সুন্দর দেখা যায় এখান থেকে, অবশ্য যদি কুয়াশা সরে। মেয়েটি একটু হেসে কাউন্টারের ড্রয়ার থেকে পুরনো ধাঁচের একটা পিতলের চাবির রিং বের করল। চাবিটা এগিয়ে দেওয়ার সময় বিপাশার ঠান্ডা পেলব আঙুলগুলো সামান্য সময়ের জন্য আরণ্যকের হাত ছুঁয়ে গেল। ওইটুকু স্পর্শেই আরণ্যকের শির দাঁড়া দিয়ে বিদ্যুৎ খেলে গেল। মনে হলো যেন বরফের টুকরোয় আগুন লুকিয়ে আছে। সেই রোমাঞ্চের ঘোরেও আরণ্যকের পেশাদার সতর্ক চোখে একটা জিনিস এড়ালো না। চাবি দেওয়ার সময় বিপাশার বাঁ হাতের অনামিকায় একটা ফ্যাকাশে গোল দাগ চোখে পড়ল। একটানা অনেক দিন আংটি পরে থাকার পর আঙুলে যেমন দাগ বসে যায়, ঠিক তেমন। আঙুলটা এখন খালি। কোনো দরকার হলে ইন্টারকমে 0 ডায়াল করবেন। আমি বিপাশা, ভিলার ওনার কাম কেয়ারটেকার বলতে পারেন। বিপাশা নেশা ধরানো চোখে আরণ্যকের দিকে তাকিয়ে হাসল। ধন্যবাদ। আরণ্যক চাবি নিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। দোতলায় রুমে ঢুকে ব্যালকনির দরজাটা খুলল। বাইরে জমাট অন্ধকার আর ঘন কুয়াশা। তিস্তার খাদের দিক থেকে সনসন করে বাতাস উঠে আসছে। পকেট থেকে সিগারেট বের করে ধরালো। ভাবল, শহরের কোলাহল থেকে পালিয়ে এসে কি আরো জটিল গোলকধাঁধায় ফেসে গেল? বিপাশার ওই মায়াবী চোখ আর আঙুলের আংটির দাগ বারবার ঘুরে ফিরে আসতে লাগলো আরণ্যকের মাথায়। মনে হলো এই অর্কিড ভিলা শুধুমাত্র নিরবচ্ছিন্ন অবসর যাপনের ঠিকানা নয়, এর কাঠের দেয়ালগুলো কোনো না কোনো অন্ধকার রহস্যের সাক্ষী। রাত 2:30। কার্শিয়াংয়ের এই উচ্চতায় ঠান্ডার রূপ বড় নিষ্ঠুর। জানলার শার্সিতে উত্তরে হাওয়া একটানা ধাক্কা মারছে, যেন কেউ বাইরে থেকে ভেতরে ঢোকার জন্য মরিয়া হয়ে উঠেছে। আরণ্যকের চোখে ঘুম নেই। নতুন জায়গা বলে নয়, বিপাশার গভীর নেশা ধরানো চোখ দুটো বারবার মগজের ভেতর ঘুরপাক খাচ্ছে। মেয়েটার শরীরী ভাষায় এমন আবেদন আছে যা যে কোনো পুরুষের যুক্তি বুদ্ধি ভোঁতা করে দিতে পারে। হঠাৎ আরণ্যকের সজাগ কানে একটা অদ্ভুত শব্দ ধরা পড়ল। কাঠের মেঝের উপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে। ভারী বুট জুতো নয়, বরং খালি পায়ে খুব সন্তর্পণে পা ফেলার শব্দ। শব্দটা আসছে ঠিক তার রুমের বাইরের করিডোর থেকে। আরণ্যক নিঃশব্দে বিছানা ছেড়ে উঠল। অন্ধকারে পা টিপে টিপে দরজার কাছে গিয়ে খুব সাবধানে হ্যান্ডেলটা ঘোরালো।
সামান্য ফাঁক হওয়া দরজা দিয়ে বাইরে উঁকি দিল। করিডোরে টিম করে একটা পুরনো হলদেটে বাল্ব জ্বলছে। আরণ্যক দেখল করিডোরের শেষ মাথায় বিপাশার ঘর। সেই ঘরের দরজাটা সামান্য ভেজানো, আর ভেতর থেকে অস্পষ্ট ফিসফিসানির মতো আওয়াজ ভেসে আসছে। আওয়াজটা কিসের? কৌতূহল সংবরণ করে আরণ্যক আর না এগিয়ে রুমের দরজাটা বন্ধ করে দিল। তার সাংবাদিক মন বলছে, এই রাতের অন্ধকারে বিপাশার ঘরে এমন কিছু ঘটছে যা স্বাভাবিক নয়। পরদিন সকালে ঘুম ভাঙল ঝকঝকে রোদে। কুয়াশা কেটে গিয়ে কাঞ্চনজঙ্ঘার আবছা রেখা দেখা যাচ্ছে দূরে। ডাইনিং রুমে ব্রেকফাস্টের ব্যবস্থা। পুরনো ফায়ারপ্লেসের পাশে টেবিল পাতা। বিপাশা সেখানে দাঁড়িয়ে কফি বানাচ্ছে। আজ তার পরনে ছাই রঙা ওভারকোট, চুলগুলো খোঁপা করা। রাতের বেলা যে মেয়েটিকে রহস্যময়ী মনে হচ্ছিল, সকালের আলোয় তাকে সাধারণ স্নিগ্ধ পাহাড়ি মেয়ের মতোই লাগছে। গুড মর্নিং। ঘুম কেমন হলো? বিপাশা কফির মগটা আরণ্যকের দিকে এগিয়ে দিল। ঘুম তো ভালোই হলো, তবে আপনার এই পুরনো কাঠের ভিলা রাতে বড্ড শব্দ করে। আরণ্যক কফিতে চুমুক দিয়ে খুব ক্যাজুয়াল ভঙ্গিতে কথাটা ছুঁড়ে দিল। বিপাশার চোখের পাতা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। পরক্ষণেই সামলে নিয়ে বলল, পাহাড়ি বাতাস আর পুরনো কাঠ, একটু তো শব্দ হবেই। তাছাড়া এই ভিলায় আমি আর আপনি ছাড়া আর কেউ নেই। আরণ্যক সরাসরি বিপাশার চোখের দিকে তাকিয়ে বলল, এত বড় ভিলা আপনি একা সামলান কি করে? ভয় করে না? বিপাশা হাসল, সেই নেশা ধরানো হাসি। একা ছিলাম না আরণ্যক বাবু। আমার স্বামী বিক্রম এই ভিলাটা কিনেছিল। কিন্তু কি জানেন তো, পাহাড় সবার সহ্য হয় না। বছর 2 আগে তিস্তার খাদে ওর গাড়িটা পড়ে যায়। বডি আজও পাওয়া যায়নি। পুলিশ বলে স্রোতে ভেসে গেছে। আরণ্যক চমকে উঠল। বিপাশার বাঁ হাতের ওই আংটির দাগটার মানে এবার পরিষ্কার। কিন্তু যে জিনিসটা আরণ্যককে সবচেয়ে বেশি অবাক করল তা হল বিপাশার গলার স্বর। এত বড় একটা দুর্ঘটনার কথা বলার সময় গলায় এক ফোঁটা আক্ষেপ নেই, কোনো শোকের ছায়া নেই, যেন খবরের কাগজের কোনো সাধারণ হেডলাইন পড়ে শোনাচ্ছে। দুপুরে বিপাশা যখন হোটেলের হিসেবপত্তর আর স্টাফদের নিয়ে ব্যস্ত, আরণ্যক সেই সুযোগটা নিল। সে ভিলার ভেতরটা ঘুরে দেখতে শুরু করল। দোতলার একেবারে শেষ প্রান্তে পুরনো লাইব্রেরি ঘর, ভ্যাপসা গন্ধ আর ধুলোয় ভরা। আরণ্যক ভেতরে ঢুকল। ব্রিটিশ আমলের বড় বড় বইয়ের তাক। কৌতূহলবশত তাক হাতড়াতে শুরু করল। আর্থার কোনান ডয়েলের একটা বেশ পুরনো এডিশন দেখে সেটা টেনে বের করল। বইটা খুলতেই ভেতর থেকে একটা ভাঁজ করা হলদেটে কাগজ খসে পড়ল মেঝেতে। কাগজটা তুলে নিয়ে খুলল আরণ্যক। এটা আসলে ডায়েরি থেকে ছিঁড়ে নেওয়া একটা পাতা। তারিখটা ঠিক 2 বছর আগের। কালির লেখাটা একটু অস্পষ্ট হলেও পড়া যাচ্ছে। লেখা আছে, বিপাশা আমাকে ভালোবাসে না,
আমি জানি ও ভালোবাসে ওই লোকটাকে। আমার এই ভিলা, আমার টাকা সব কিছু ওরা গ্রাস করতে চায়। ওদের নোংরামির সব প্রমাণ আজ আমার হাতে এসেছে। আজ রাতেই পুলিশের কাছে সব ফাঁস করে দেব। যদি মরতেও হয় আমি একা মরব না। আরণ্যকের শির দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। তার মানে বিক্রমের অ্যাক্সিডেন্ট কোনো দুর্ঘটনা নয়, একটা নিখুঁত পরিকল্পিত খুন। আর ওই লোকটাকে বিপাশার গোপন প্রেমিক। আরণ্যকের ভেতরের ঘুমিয়ে থাকা ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট এক ঝটকায় জেগে উঠল। বুঝতে পারল এই অর্কিড ভিলার কুয়াশার আড়ালে ভয়ানক লালসা, পরকীয়া আর রক্তের খেলা লুকিয়ে আছে। আর সেই খেলার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে বিপাশা, এক মোহময়ী ব্ল্যাক উইডো, যে খুব সন্তর্পণে তার শিকারের জন্য জাল বুনে চলেছে। সন্ধে নামতেই কাশিয়াংয়ের রূপ বদলে গেল। পাহাড়ের বুক চিরে শুরু হলো তুমুল বৃষ্টি, আর তার সাথে দোসর হাড় কাঁপানো ঝোড়ো হাওয়া। জানলার শার্সিগুলো থরথর করে কাঁপছে। অর্কিড ভিলার ড্রয়িং রুমের পরিবেশটা কিন্তু বাইরের ঠিক উল্টো। সেখানে পুরনো ফায়ার প্লেসে পাইন কাঠ পুড়ছে, আর তার উষ্ণতা ছড়িয়ে পড়ছে গোটা ঘরে। আরণ্যক সিঙ্গল সোফায় আধশোয়া হয়ে বসে আছে, হাতে ক্রিস্টালের গ্লাসে ডার্ক রাম। ফায়ার প্লেসের আগুনের আভা তার মুখের এক পাশে ছায়া ফেলছে। মগজে তখনও ঘুরপাক খাচ্ছে লাইব্রেরি থেকে পাওয়া বিক্রমের ডায়েরির ওই ছেঁড়া পাতাটা। ওই লোকটাকে বিপাশার সাথে মিলে সেই কি বিক্রমকে তিস্তার খাদে ফেলেছিল? আরণ্যকের পেশাদার মন বলছে এই ভিলায় সে একা নয়, অদৃশ্য কোনো তৃতীয় ব্যক্তি সারাক্ষণ তার উপর নজর রাখছে। ঠিক তখনই ড্রয়িং রুমে ঢুকল বিপাশা। পরনে গাঢ় ওয়াইন রঙের ভেলভেট গাউন, কাঁধের উপর দিয়ে আলতো করে জড়ানো কালো পশমিনা শাল। ফায়ারপ্লেসের লালচে আলোয় তার ফ্যাকাশে সাদা গায়ের রং যেন এক অদ্ভুত মায়াবী রূপ নিয়েছে। খোলা চুলে বৃষ্টির কয়েকটা জলের ফোঁটা চিকচিক করছে। আরণ্যক গ্লাসে চুমুক দেওয়া থামিয়ে এক দৃষ্টে তাকিয়ে রইল। মেয়েটার প্রতিটি পদক্ষেপে একটা অলস সম্মোহনী ছন্দ আছে। বিপাশা নিজের জন্য ওয়াইনের গ্লাস নিয়ে এসে বসল আরণ্যকের ঠিক উল্টো দিকের সোফায়। পাহাড়ের এই বৃষ্টি বড় অদ্ভুত, তাই না? সবকিছু কেমন ধুয়ে পরিষ্কার করে দেয়। বিপাশা ওয়াইনের গ্লাসে চুমুক দিয়ে আরণ্যকের চোখের দিকে তাকালো, গলায় সেই নেশা ধরানো সুর। বৃষ্টির চেয়েও অদ্ভুত এই অর্কিড ভিলা। বাইরে থেকে যতটা শান্ত মনে হয়, ভেতরে ততটাই অন্ধকার। আরণ্যক সরাসরি উত্তর দিল, তার গলা অবিচলিত। বিপাশা একটু হাসল। আপনি কি আমাকে সন্দেহ করছেন আরণ্যক বাবু? প্রশ্নটা এত সরাসরি এলো যে আরণ্যক এক মুহূর্তের জন্য অপ্রস্তুত হয়ে পড়ল। সন্দেহ করার মতো অনেক কিছু তো ছড়িয়ে আছে এই ভিলায়। যেমন ধরুন, আপনার হাতের এই অদৃশ্য আংটির দাগ, অথবা দোতলার ওই ধুলো পড়া লাইব্রেরির ঘর। আরণ্যক ডায়েরির কথাটা ইচ্ছে করেই উজ্জ্ব রাখল। সে দেখতে চায় বিপাশার রিয়াকশন কি হয়। বিপাশার চোখের পাতা একবারের জন্যও কাঁপল না।
সে ওয়াইনের গ্লাসটা টেবিলে নামিয়ে রেখে উঠে দাঁড়ালো। তারপর ধীর পায়ে হেঁটে এলো আরণ্যকের সোফার দিকে। আরণ্যক নড়ল না, শুধু তার পেশিগুলো টান টান হয়ে গেল। বিপাশা এসে বসল ঠিক আরণ্যকের সোফার হাতলের ওপর। তাদের দুজনের মধ্যে এখন দূরত্ব মাত্র কয়েক ইঞ্চির। বিপাশার শরীরের উষ্ণতা আর তার ল্যাভেন্ডার পারফিউমের উগ্র বন্য সুবাস আরণ্যকের সমস্ত স্নায়ুকে অবশ করে দিতে চাইল। বিপাশা তার ডান হাতটা আলতো করে রাখল আরণ্যকের কাঁধের ওপর। আঙুলগুলো বরফের মতো ঠান্ডা। লাইব্রেরির ধুলো কাটতে গেলে কিন্তু অনেক সময় নিজের চোখে ধুলো ঢুকে যায়। সব রহস্যের সমাধান করতে নেই আরণ্যক। কিছু রহস্য শুধু উপভোগ করতে হয়। বিপাশা ঝুঁকে পড়ে আরণ্যকের কানের কাছে ফিস ফিস করে বলল। তার নিঃশ্বাসের গরম আঁচ আরণ্যকের ঘাড়ে এসে লাগছে। কথাটা বলার সময় বিপাশার মুখটা আরণ্যকের মুখের এত কাছে ছিল যে আরণ্যক স্পষ্ট বুঝতে পারছিল তার ভেতরের পুরুষালী সত্তা যুক্তির বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। এই মোহময়ী নারীর ওই নেশাধরা চোখ আর নরম ঠোঁটের আমন্ত্রণে সাড়া দেওয়াটা এই বৃষ্টির রাতে সবচেয়ে সহজ কাজ। বিপাশার আঙুলগুলো ধীরে ধীরে আরণ্যকের ঘাড়ের কাছে নেমে এলো, যেন এক মায়াবী অজগর তার শিকারকে আষ্টে পৃষ্ঠে জড়াচ্ছে। আরণ্যকের হৃৎপিণ্ডের গতি বেড়ে গেছে। রামের নেশা আর বিপাশার শরীরের গন্ধ মিলেমিশে একাকার। ঠিক সেই মুহূর্তে তার ভেতরের ঘুমন্ত ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট তাকে এক অমোঘ সতর্ক বার্তা দিল। এই মেয়েটি আসলে ব্ল্যাক উইডো, সেই মাকড়সা মিলনের পরেই যে নিজের সঙ্গীকে খেয়ে ফেলে। বিক্রম হয়তো এইভাবেই এই ফাঁদে পা দিয়েছিল। বিপাশা তাকে সিডিউস করছে শুধু তার মুখ বন্ধ করার জন্য, অথবা তাকে নতুন কোনো বিপদের দিকে ঠেলে দেওয়ার জন্য। আরণ্যক খুব সাবধানে কিন্তু দৃঢ়ভাবে বিপাশার হাতটা নিজের ঘাড় থেকে সরিয়ে দিল। উপভোগ করার মতো মানসিকতা নিয়ে আমি এই পাহাড়ে আসিনি বিপাশা। আমি এসেছি সত্যিটা উদ্ঘাটন করতে। আরণ্যক নিজের গ্লাসটা শেষ করে উঠে দাঁড়ালো। বিপাশা সোফার হাতলে বসেই রইল। তার চোখের সেই মোহময়ী দৃষ্টির জায়গায় এবার ফুটে উঠল এক কঠিন হিম শীতল ছায়া। সে আর কোনো কথা বলল না। আরণ্যক নিজের ঘরের দিকে পা বাড়ালো। সে জানে এই প্রত্যাখ্যানের দাম তাকে চোকাতে হবে। নিষিদ্ধ আকর্ষণের এই খেলা এবার একটা রক্তক্ষয়ী রূপ নিতে চলেছে। অর্কিড ভিলার অন্ধকার শক্তিগুলো এবার তার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত। গত রাতের সেই অস্বস্তিকর নিষিদ্ধ উত্তেজনার রেশ সকালের আলোতেও পুরোপুরি কাটেনি। আরণ্যক যখন ঘুম থেকে উঠল তখন কার্চিয়াংয়ের আকাশ মেঘলা, বাইরে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। আজ তার লক্ষ্য লোকাল থানা। ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট হিসেবে পুলিশের রেকর্ড ঘেঁটে সত্যিটা বের করে আনা তার পুরনো অভ্যেস। বিক্রমের সেই তথাকথিত দুর্ঘটনার ফাইলটা আর একবার সচক্ষে দেখা দরকার। ব্রেকফাস্ট না করেই লেদার জ্যাকেটটা গলিয়ে রয়্যাল এনফিল্ডে কিক মারল আরণ্যক।
অর্কিড ভিলার ব্যালকনিতে দাঁড়িয়ে বিপাশা তাকে দেখছিল, কিন্তু আরণ্যক সেদিকে না তাকিয়ে সোজা বাইক ছোটালো খাদের ধারের এবড়ো খেবড়ো পাহাড়ি রাস্তা দিয়ে। কার্শিয়াংয়ের রাস্তা এমনিতেই সরু, তার উপর বাঁকগুলো সাপের মতো পেঁচানো। বৃষ্টির কারণে পিচ ঢালা পথটা বেশ পিছল হয়ে আছে। বাইকের স্পিড খুব একটা বেশি নেই। বাঁদিকের খাদের গভীরতা দেখলে শিউরে উঠতে হয়। নিচে মেঘ আর পাইন বনের অন্ধকার ছাড়া আর কিছুই দৃশ্যমান নয়। মিনিট 15 এগোনোর পর আরণ্যকের সজাগ চোখ রিয়ার ভিউ মিররে একটা জিনিস লক্ষ্য করল। একটা কালো রঙের বোলেরো গাড়ি। গাড়ির উইন্ডোগুলো সব কালো গ্লাসে ঢাকা, তাই ভেতরে কে আছে বোঝা যাচ্ছে না। বোলেরোটা গত 5 মিনিট ধরে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আরণ্যককে ফলো করছে। আরণ্যক একটু স্পিড বাড়ালো, বোলেরোটাও স্পিড বাড়ালো। এবার আরণ্যকের কপালের শিরাগুলো টান টান হয়ে উঠল। সে বাইকটা রাস্তার একেবারে বাঁদিকে ঘেঁষে নিয়ে গেল, যাতে গাড়িটা ওভারটেক করে বেরিয়ে যেতে পারে। কিন্তু বোলেরোটা ওভারটেক করার বদলে সজোরে অ্যাক্সেলারেটর চেপে সোজা আরণ্যকের বাইকের পেছনে এসে প্রায় ধাক্কা মারার উপক্রম করল। ড্যাম ইট! আরণ্যক দাঁতে দাঁত চেপে গিয়ার চেঞ্জ করল। এটা কোনো সাধারণ পাহাড়ি ড্রাইভারের ওভারটেক করার তাড়া নয়, এটা নিখুঁত শিকারির তাড়া। সামনেই একটা অত্যন্ত বিপজ্জনক হেয়ারপিন বেন্ড বা তীক্ষ্ণ বাঁক যাকে বলে। আরণ্যক ব্রেক কষে বাঁকটা ঘোরার চেষ্টা করতেই বোলেরো গাড়িটা সমস্ত পিক আপ নিয়ে বাইকের ডান দিকে সজোরে ধাক্কা মারল। মেটাল কলিশনের একটা বিকট শব্দ হল। আরণ্যক বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। বৃষ্টির পিছল রাস্তায় বাইকটা স্কিড করে ঘষতে গেল কয়েক হাত, আর আরণ্যক ছিটকে গিয়ে পড়ল সোজা খাদের কিনারায়। তার শরীরটা ঢালু খাদ বেয়ে নিচের দিকে গড়িয়ে যেতে শুরু করলো। নিচে 1000 ফুটের শূন্যতা। বাঁচার মরিয়া চেষ্টায় আরণ্যক দুহাত দিয়ে কাদা আর ঘাস খামচে ধরার চেষ্টা করল। ঠিক সেই মুহূর্তে পাহাড়ের গায়ে শক্ত হয়ে গেঁথে থাকা একটা পুরনো পাইন গাছের মোটা শেকড়ে তার পা আটকে গেল। আরণ্যক প্রাণপণে শেকড়টা জাপটে ধরল। ওপরের রাস্তায় বোলেরো গাড়িটা কয়েক সেকেন্ডের জন্য দাঁড়ালো। জানলার কাঁচটা সামান্য নামলো। ভেতর থেকে কেউ একজন নিশ্চিন্ত হলো যে শিকার খাদের নিচে তলিয়ে গেছে। তারপর চাকার তীক্ষ্ণ আওয়াজ তুলে গাড়িটা ধোঁয়া উড়িয়ে কার্শিয়াংয়ের দিকে মিলিয়ে গেল। আরণ্যক হাঁপাতে হাঁপাতে খাদ থেকে ওপরে উঠে এলো। কপালের বাঁ দিকটা কেটে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। ডান কাঁধ আর পাঁজরে প্রচণ্ড ব্যথা। লেদার জ্যাকেটটা এক পাশ থেকে ছিঁড়ে গেছে। এনফিল্ডের রাস্তার ধারে পড়ে আছে, হেডলাইট ভাঙা। কোনো মতে বাইকটা তুলে তীব্র যন্ত্রণা চেপে সে আবার অর্কিড ভিলার দিকেই বাইক ঘোরালো। থানায় যাওয়ার অবস্থা এখন তার নেই। তাকে মারার এই চেষ্টা প্রমাণ করে দিল বিক্রমের ডায়েরির কথাটা অক্ষরে অক্ষরে সত্যি। রক্তাক্ত অবস্থায় আরণ্যক যখন অর্কিড ভিলার গেটে পৌঁছল, বিপাশা রিসেপশনের কাছেই দাঁড়িয়েছিল। আরণ্যককে ওই অবস্থায় দেখে তার হাত থেকে কফির মগটা খসে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। আরণ্যক! বিপাশার গলা চিরে তীক্ষ্ণ আর্তনাদ বেরিয়ে এলো। সে ছুটে এসে আরণ্যককে প্রায় জাপটে ধরে ফেলল। আরণ্যক, আরণ্যক, কি হয়েছে আপনার? এত রক্ত কেন? কে করলো এটা? বিপাশার চোখে মুখে চরম আতঙ্ক।
কাল রাতের সেই শীতল মোহময়ী নারীর খোলসটা নিমেষে যেন কোথায় হারিয়ে গেছে, তার বদলে সেখানে দাঁড়িয়ে আছে এক সাধারণ ভীত সন্ত্রস্ত মেয়ে। বিপাশা কাঁপা কাঁপা হাতে আরণ্যককে ধরে সোফায় বসালো। তারপর ফার্স্ট এড বক্স নিয়ে এসে নিজেই আরণ্যকের কপালের রক্ত মুছতে শুরু করলো। আরণ্যক যন্ত্রণায় চোখ কুঁচকে বিপাশার মুখের দিকে তাকিয়ে রইল। ডেটল মেশানো তুলো দিয়ে ক্ষত মোছার সময় বিপাশার মুখটা আরণ্যকের খুব কাছাকাছি। তার উষ্ণ নিঃশ্বাস আরণ্যকের মুখে এসে পড়ছে। বিপাশার চোখে জল টলটল করছে। এটা অ্যাক্সিডেন্ট নয় বিপাশা, কেউ আমাকে খাদে ফেলে দিতে চেয়েছিল। কালো বোলেরো। তুমি জানো এটা কার কাজ? আরণ্যক ফিস ফিস করে বলল। বিপাশার হাত এক মুহূর্তের জন্য থেমে গেল। চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে উঠল। সে আরণ্যকের চোখের দিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে নিচু গলায় বলল, আমি তো আপনাকে কাল রাতেই বলেছিলাম আরণ্যক, সব রহস্যের সমাধান করতে নেই, তাহলে কেন আপনি এই আগুন নিয়ে খেলছেন? কারণ আমি জানতে চাই বিক্রমের ডায়েরিতে লেখা ওই লোকটা কে, কে সে যে তোমার স্বামীকে সরিয়েছিল আর রাজা আমাকে সরাতে চাইছে। আরণ্যক বিপাশার হাতটা শক্ত করে চেপে ধরল। বিপাশা কোনো উত্তর দিল না, শুধু আরণ্যকের ক্ষতস্থানে ব্যান্ডেজটা আটকে দিয়ে দ্রুত পায়ে তার রুমের দিকে চলে গেল। আরণ্যক সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করল। বিপাশার এই উদ্বেগ, এই চোখের জল, সবই কি নিখুঁত অভিনয়, নাকি সত্যিই বিপাশা এই অন্ধকার জালের এক অসহায় শিকার? আরণ্যক বুঝতে পারল তার পেশাদারি তদন্ত এবার তার বেঁচে থাকার লড়াইয়ে পরিণত হয়েছে। কপালের ক্ষতটা দপদপ করে জ্বলছে। ব্যথার কড়া ডোজের ওষুধ খেয়েও আরণ্যকের চোখে ঘুম নেই। জানলার বাইরের জমাট অন্ধকার আর পাহাড়ি বাতাসে পাইন গাছগুলোর একটানা আর্তনাদ। মগজে বারবার ফ্ল্যাশব্যাকের মতো ফিরে আসছে সেই কালো বোলেরো গাড়িটা, আর খাদে পড়ে যাওয়ার আগের মুহূর্তের আতঙ্ক, আর তার সাথেই মিশে আছে বিপাশার সেই উদ্বিগ্ন মুখ আর ঠান্ডা আঙুলের স্পর্শ। মেয়েটার দুটো রূপ, কোনটা আসল আর কোনটা মুখোশ, সেটাই এখন আরণ্যকের কাছে সবচেয়ে বড় ধাঁধা। রাত তখন প্রায় 3টে। আরণ্যক বিছানায় এপাশ ওপাশ করছিল। হঠাৎ তার সজাগ কালে একটা খুব চেনা সূক্ষ্ম আওয়াজ এসে পৌঁছল। সেই কাঠের মেঝেতে সন্তর্পণে পা ফেলার আওয়াজ। কিন্তু এবার আওয়াজটা করিডোর থেকে নয়, আসছে ঠিক তার ঘরের জানলার নিচের দিক থেকে। দোতলার এই ভিউ রুমের ঠিক নিচেই ভিলার পেছনের অংশ, যেখানে পুরনো সার্ভেন্ট কোয়ার্টার আর একটা পরিত্যক্ত স্টোর রুম আছে। আরণ্যক নিঃশব্দে বিছানা ছেড়ে উঠল। ব্যথায় শরীরটা একটু কুঁকড়ে গেলেও সে দাঁতে দাঁত চেপে জানলার কাছে গেল। পর্দাটা খুব সামান্য ফাঁক করে নিচের দিকে উঁকি দিল। কুয়াশার মধ্যে আবছা অবয়ব বিপাশা, গায়ে কালো ওভারকোট, মাথায় হুড টানা, হাতে একটা ছোট জোরালো টর্চ। বিপাশা খুব সাবধানে পা ফেলে এগোচ্ছে ওই পরিত্যক্ত স্টোর রুমের দিকে, হাতে চাবির গোছা। আরণ্যকের সাংবাদিক সত্তা আবার জেগে উঠল। কপালের যন্ত্রণা ভুলে সে চট করে লেদার জ্যাকেটটা গায়ে গলিয়ে নিল। পকেটে লাইসেন্সড 9mm গ্লক পিস্তলটা
ছুঁয়ে দেখে নিল একবার, তারপর নিঃশব্দে ঘরের দরজা খুলে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলো। ভিলার পেছনের দিকটা একেবারে ঘুটঘুটে অন্ধকার, স্যাঁতস্যাঁতে শ্যাওলা আর পচা পাতার গন্ধ। আরণ্যক পা টিপে টিপে স্টোর রুমের দিকে এগোলো। স্টোর রুমের দরজাটা ভেতর থেকে বন্ধ, কিন্তু পুরনো কাঠের দরজার পাল্লায় বড় ফাটল আছে। ভেতর থেকে টিম টিম করে একটা হলুদ আলো ফাটল দিয়ে বাইরে এসে পড়ছে। আরণ্যক ফাটলের কাছে চোখ রাখল। ভেতরের দৃশ্যটা দেখে শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। স্টোর রুমের মাঝখানে একটা কাঠের চেয়ার, আর সেই চেয়ারের সাথে মোটা দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে বাঁধা এক মাঝবয়সী লোক। লোকটার মুখটা রক্তমাখা, পরনের শার্টটা ফালা ফালা হয়ে ছিঁড়ে গেছে। লোকটার দৃষ্টিতে বুনো আতঙ্ক। বিপাশা ওভারকোটের হুডটা খুলে ফেলেছে, হাতে একটা ভারী মেটাল রড। বল, আজ সকালে আরণ্যকের ওপর হামলাটা কে করেছিল? বিপাশার গলাটা ফিসফিসানির মতো হলেও তার মধ্যে লুকিয়ে আছে এক পৈশাচিক হিমশীতল ক্রোধ। বাঁধা লোকটা যন্ত্রণায় গোঙাতে গোঙাতে বলল, আমি কিছু জানি না ম্যাডাম, বিশ্বাস করুন। বিপাশা রডটা দিয়ে সজোরে লোকটার হাঁটুতে ঘা বসালো। লোকটা আর্তনাদ করে উঠল। দেখ, তুই কার হয়ে কাজ করিস সেটা আমি খুব ভালো করেই জানি। বিপাশা ঝুঁকে পড়ে লোকটার কলার চেপে ধরল। সাব ইন্সপেক্টর এমএলএ রাঘব চৌধুরীর কুকুর তুই। বিক্রমের সাথে মিলে তোরা এই ভিলাটাকে ড্রাগের আড়ত বানিয়েছিলি। বিক্রমের মৃত্যুর পর আমি যখন সব জেনে ফেলেছিলাম, তখন তোরা আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করিস। কিন্তু আজ সকালে আরণ্যককে খাদে ফেলার সাহস তোদের কে দিল? ও তো একজন সাধারণ টুরিস্ট। আরণ্যক স্তব্ধ হয়ে গেল। লোকটা তাহলে কার্শিয়াং থানার পুলিশের সাব ইন্সপেক্টর, আর বিপাশা তাকে এখানে বন্দি করে রেখেছে। সব হিসাব এক লহমায় পাল্টে গেল আরণ্যকের মাথায়। বিক্রমের ডায়েরির সেই লোকটা বিপাশার গোপন প্রেমিক নয়। লোকটা কি তাহলে সেই দুর্নীতিগ্রস্ত পলিটিশিয়ান রাঘব চৌধুরী? বিক্রম আর রাঘব মিলেই এই অর্কিড ভিলায় ড্রাগ স্মাগলিং চালাতো। বিপাশা ড্রাগ চক্রের অংশ নয়, বরং সেই এই চক্রের বিরুদ্ধে একাকী লড়ছে। আর বিপাশা ভেবেছিল আরণ্যক হয়তো রাঘবের লোক, তাই সে প্রথমে আরণ্যককে সিডিউস করে মুখ বন্ধ করার চেষ্টা করেছিল। কিন্তু আজ সকালে আরণ্যকের ওপর রাঘবের লোকেরাই যখন হামলা করল, বিপাশা বুঝতে পারল আরণ্যক আসলে রাঘবের শত্রু। পুলিশ সাব ইন্সপেক্টর করুণ স্বরে বলল, আরণ্যক টুরিস্ট নয় ম্যাডাম, ও কলকাতা শহরের ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট। রাঘব স্যার ওর প্রোফাইল চেক করেছেন। ও এখানে বিক্রমের অ্যাক্সিডেন্ট নিয়ে ঘাটাঘাটি করতে এসেছে। ওকে বাঁচিয়ে রাখলে আমাদের সবার বিপদ। রাঘব স্যার আজ রাতেই ওর লাশ ফেলবেন, আর তার সাথে আপনার লাশটাও। বিপাশার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। স্টোর রুমের বাইরে অন্ধকারে দাঁড়িয়ে থাকা আরণ্যক বুঝতে পারল খেলা এবার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। রাঘব চৌধুরীর লোক যে কোনো মুহূর্তে অর্কিড ভেলায় হামলা করবে। বিপাশা আর সে এখন একই নৌকার যাত্রী। আরণ্যক আর এক মুহূর্ত দেরি না করে পকেট থেকে পিস্তলটা বের করল
এবং সজোরে লাথি মেরে স্টোর রুমের পুরনো কাঠের দরজাটা ভেঙে ভেতরে ঢুকল। বিপাশা চমকে ঘুরে দাঁড়ালো। তার হাতের রডটা খসে পড়ল মেঝেতে। আরণ্যক, আপনি? আরণ্যক পিস্তলের নলটা পুলিশ সাব ইন্সপেক্টরের দিকে তাক করে শান্ত গলায় বলল, হ্যাঁ আমি। তোমার এই বন্দি ঠিকই বলেছে বিপাশা, আমি জার্নালিস্ট, আর আমি জানি এই ভিলা থেকে আজ রাতে আমাদের দুজনকে একসাথেই পালাতে হবে, নইলে কাল সকালে তিস্তার জলে দুটো লাশ পাওয়া যাবে। বিপাশার সেই নেশাধরা মোহময়ী চোখের দৃষ্টিতে এবার ফুটে উঠল এক দৃঢ় বিশ্বাস। সে আরণ্যকের দিকে তাকিয়ে শুধু একটা কথাই বলল, আমি আমি জানতাম আপনি আপনি সাধারণ কেউ নন। মুখোশ খসে পড়েছে। অর্কিড ভিলার জাল ছিন্ন করে এবার বাঁচার লড়াই শুরু। স্টোর রুমের ভ্যাপসা অন্ধকারে আরণ্যকের হাতের গ্লক পিস্তলটা স্থির। চেয়ারে বাঁধা পুলিশ সাব ইন্সপেক্টরের চোখে তখন মৃত্যুর হাতছানি, কিন্তু আরণ্যক গুলি চালালো না। পিস্তলের বাঁট দিয়ে লোকটার রগে একটা মোক্ষম আঘাত করল। লোকটার মাথা বুকের উপর লুটিয়ে পড়ল। সে জ্ঞান হারালো। ওর জ্ঞান ফেরার আগে আমাদের এখান থেকে বেরোতে হবে, কিন্তু তার আগে বলো তো সাব ইন্সপেক্টরের এই হাল করলে কিভাবে? আরণ্যক পিস্তলটা পকেটে ঢুকিয়ে বিপাশার হাত ধরল। বিপাশা হাঁপাতে হাঁপাতে বলল, লোকাল থানার এই সাব ইন্সপেক্টর রাঘব চৌধুরীর কেনা কুকুর। আমি একা থাকি বলে লোকটা মাঝে মাঝেই আমাকে ভয় দেখাতো আর টাকার জন্য হুমকি দিতে আসতো। আজ রাতেও ও ও আচমকা ভিলা সার্চ করার নাম করে এখানে ঢুকেছিল। আমি বুঝতে পারছিলাম ওর মতলব সুবিধের নয়। বিপাশা দীর্ঘশ্বাস ফেলে টেবিলের ওপর রাখা একটা কফির মগ আর একটা ভারী পেতলের ফুলদানির দিকে ইশারা করে বলল, আমি আমি সরাসরি ওর সাথে পারতাম না, তাই বাধ্য হয়ে স্বাভাবিক থাকার ভান করি আর ওকে কফি খেতে দিই। ওই কফিতে আমার ইনসোমেনিয়ার কড়া ঘুমের ওষুধ সেটা মেশানো ছিল। ওষুধের ঘোর কাটতেই ও ও আমার দিকে কেমন অসভ্যভাবে এগোতে থাকে, আর ঠিক তখনই আমি পেতলের ফুলদানিটা দিয়ে ওর মাথার পেছনে সজোরে আঘাত করি। লোকটা জ্ঞান হারাতেই আমি ওকে বেঁধে ফেলেছি। সাবাস, এবার চলো, আমাদের হাতে বেশি সময় নেই। বলেই আরণ্যক যন্ত্রচালিতের মতো বিপাশাকে নিয়ে স্টোর রুম থেকে বেরিয়ে এলো। বাইরে তখন ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। তারা সোজা দোতলায় বিপাশার ঘরে ঢুকল। ঘরটা বেশ বড়, একপাশে পুরনো মেহগেনি কাঠের আলমারি। বিপাশার হাত কাঁপছে। সে আলমারি খুলে রামের বোতল আর দুটো গ্লাস বের করল। একটু খাবেন? বিপাশার গলাটা শুকনো। আরণ্যক গ্লাস হাতে নিয়ে বিপাশার চোখের দিকে তাকালো। সেই মোহময়ী নেশাধরা দৃষ্টিটা এখন আর নেই। সেখানে শুধু চরম ক্লান্তি আর অসহায়তা। বিক্রমের ডায়েরিতে লেখা ওই লোকটা কে বিপাশা? রাঘব চৌধুরী? আরণ্যক সরাসরি প্রশ্নটা ছুঁড়ে দিল। বিপাশা গ্লাসে এক চুমুক দিয়ে ম্লান তিক্ত হাসি হেসে বলল, না আরণ্যক, রাঘব তো বিক্রমের পার্টনার ছিল, ড্রাগ সিন্ডিকেটের মাথা। ওই লোকটা হলো কবির, আমার কলেজের বন্ধু। জানেন, ও আমাকে না সত্যিই ভালোবাসতো। বিয়ের পর যখন জানতে পারি এই অর্কিড ভিলা আসলে ড্রাগ পাচারের আস্তানা আর বিক্রম একটা ক্রিমিনাল, তখন বিক্রম আমাকে মেরে ফেলার ছক কষে, আর কবির সেটা জানতে পেরে আমাকে বাঁচাতে ছুটে এসেছিল। বিপাশা জানলার বাইরে অন্ধকার পাহাড়ের দিকে তাকালো।
তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। 2 বছর আগে সেই ঝড়ের রাতে বিক্রম আমাকে ওই খাদের ধারে নিয়ে গিয়েছিল গলা টিপে মারার জন্য। আর আর কবির কবির ঠিক সময় না ওইখানে পৌঁছয়। দুজনের মধ্যে চরম ধস্তাধস্তি হয়। আমরা আমরা বিক্রমকে মারতে চাইনি আরণ্যক, বিশ্বাস করুন। কিন্তু কিন্তু ওই ধস্তাধস্তির মাঝখানে বিক্রমের পাটা পিছলে যায়। ও ও সোজা তিস্তার খাদে গিয়ে পড়ে। আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। পুলিশকে কিচ্ছু জানাইনি, কারণ আমরা জানতাম পুলিশ রাঘব চৌধুরীর পকেটে। আরণ্যক চুপ করে শুনছিল। সব হিসাব এবার জলের মতো পরিষ্কার। তাহলে কবির এখন কোথায়? সেই কি তোমাকে এই ভিলা চালাতে সাহায্য করছিল এতকাল? বিপাশা দু হাতে মুখ ঢাকল। তার কান্নায় ঘরটা ভারী হয়ে উঠল। ওরা ওরা কবিরকে কত মাসে খুন করেছে আরণ্যক। রাঘবের লোকেরা জানতে পেরে যায় যে বিক্রমের মৃত্যুর পেছনে আমাদের যোগসাজশ আছে। কবিরের কাছে ওই ড্রাগ সিন্ডিকেটের সমস্ত ব্ল্যাক মানির হিসাব আর আর সাপ্লাই চেনের একটা লেজার বুক ছিল। ওরা কবিরকে নৃশংসভাবে খুন করে বডিটা তিস্তার পারে ফেলে রেখে যায়। কিন্তু কিন্তু ওরা লেজার বুকটা পায়নি, জানেন? সেটা এখন আমার কাছে আছে। আরণ্যক বুঝতে পারল খেলাটা কত বড়। আর রাঘব ভেবেছে আমি তোমার হয়ে ওই লেজার বুকটা পাবলিশ করতে কলকাতা থেকে এসেছি, তাই আজ সকালে আমার ওপর হামলাটা হয়েছিল। বিপাশা চোখ মুছল। হ্যাঁ, আমিও না প্রথমে ভেবেছিলাম আপনি হয়তো রাঘবের লোক, লেজার বুকটা খুঁজতে এসেছেন, তাই আপনাকে মানে ওইভাবে সিডিউস করে আপনার আসল উদ্দেশ্যটা জানার চেষ্টা করেছিলাম। কিন্তু আজ সকালে আপনাকে রক্তাক্ত অবস্থায় দেখে আমি বুঝতে পারি যে আপনি ওদেরই টার্গেট। আরণ্যক কপালের ব্যান্ডেজটায় হাত বোলালো। তার পেশাদার সাংবাদিকের মস্তিষ্ক দ্রুত ছক কষতে শুরু করল। লেজার বুকটা কোথায়? বিপাশা মেহগিনি কাঠের আলমারির গোপন ড্রয়ার খুলে একটা লাল রঙের ডায়েরি বের করে আরণ্যকের হাতে দিল। ডায়েরির পাতা উল্টাতেই আরণ্যক দেখল কোটি কোটি টাকার ড্রাগ লেনদেনের হিসাব আর রাঘব চৌধুরীর সই। এটা শুধু ডায়েরি নয়, একটা আস্ত পলিটিক্যাল ক্যারিয়ার ধ্বংস করার পারমাণবিক বোমা। আরণ্যক ডায়েরিটা লেদার জ্যাকেটের ভেতরের পকেটে রেখে বলল, বিপাশা, রাঘবের লোকেরা আজ রাতেই এই ভিলায় হামলা করবে। ওই সাব ইন্সপেক্টর ফিরে না গেলে ওরা বুঝে যাবে কিছু একটা গন্ডগোল হয়েছে। আমাদের আজ রাতেই এই ভিলা ছেড়ে শিলিগুড়ি পৌঁছাতে হবে। আমার বাইকটা তো শেষ, তোমার গাড়ি আছে তো? হ্যাঁ, পেছনের গ্যারাজে মাহিন্দ্রা জিপ আছে। বিপাশা বলল। তারপর ধীর পায়ে আরণ্যকের কাছে এসে দাঁড়ালো। তার ঠান্ডা আঙুলগুলো আলতো করে ছুঁয়ে দিল আরণ্যকের কপালের ব্যান্ডেজটা। চোখে এক অদ্ভুত মায়া। আপনি আপনি কেন আমার জন্য এত ঝুঁকি নিচ্ছেন আরণ্যক? আপনি তো চাইলেই ডায়েরিটা নিয়ে একা পালাতে পারেন। আমি তো এক সময় আপনার সাথে প্রতারণা করারই চেষ্টা করেছিলাম। আরণ্যক বিপাশার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, কারণ আমি সাংবাদিক, আর কিছু রহস্যের শেষ পর্যন্ত দেখতে আমার ভালো লাগে। আরণ্যক পকেট থেকে একটা ছোট ব্লুটুথ স্পিকার আর স্মার্টফোনটা বের করল। টেক স্যাভি জার্নালিস্ট হিসেবে সে জানে পেশি শক্তির চেয়ে বুদ্ধির জোর অনেক বেশি। বিপাশার দিকে তাকিয়ে বলল, আর একটা কথা, আর রাঘব চৌধুরীর পর্দাফাশ করতে হলে আজ নয় কাল তার ডেরায় আমাদের হানা দিতেই হবে।
রাঘবের মতো ধূর্ত লোককে সরাসরি আক্রমণ করা বোকামি। আমাদের একটা টোপ তৈরি করতে হবে। তুমি আমার এই ফোনের রেকর্ডারে একটা হুমকি ভরা গলায় একটা কথা রেকর্ড করো। বিপাশা অবাক হয়ে জিজ্ঞেস করল, কি কথা? তুমি রেকর্ড করবে, রাঘব তোকে চারপাশ থেকে ঘিরে ফেলেছি, এবার তুই শেষ। আমি ব্লুটুথ স্পিকারটা ওদের ডেরায় ছুঁড়ে দেব। রাঘব আর ওর রক্ষীরা স্পিকারে তোমার গলা শুনে ভাববে আমরা সেদিক দিয়ে ঢুকছি, আর ঠিক সেই ফাঁকে অন্য দিক থেকে অতর্কিত আক্রমণ করে ওদের পর্যদস্ত করে ফেলবো আমরা। বিপাশা প্ল্যানটা বুঝতে পেরে মাথা নেড়ে সম্মতি দিল এবং আরণ্যকের ফোনে ওই কথাগুলো নিখুঁতভাবে রেকর্ড করে দিল। ঠিক সেই মুহূর্তে ভিলার বাইরের দিক থেকে হেডলাইটের জোরালো আলো এসে পড়ল জানলার সার্সিতে। কয়েকটা ভারী গাড়ির ইঞ্জিনের আওয়াজ আর বুট জুতোর শব্দ। রাঘব চৌধুরীর শিকারী কুকুরগুলো অর্কিড ভিলা ঘিরে ফেলেছে। আরণ্যক পিস্তলটায় সেফটি ক্যাচ খুলে গুলি লোড করল। তৈরি হয়ে নাও বিপাশা, আজকে রাতটা পাহাড়ের ইতিহাসে লেখা থাকবে। অর্কিড ভিলার সামনে কাঠের দরজাটা সজোরে কেঁপে উঠল। ভারী বুট জুতো আর রাইফেলের বাঁট দিয়ে কেউ দরজা ভাঙার চেষ্টা করছে। জানলার সার্সির বাইরে অন্তত 3টে এসইউভি গাড়ির হেডলাইটের আলো এসে পড়েছে। বৃষ্টিটা আবার নতুন করে শুরু হয়েছে। ওরা এসে গেছে। বিপাশার গলা কাঁপছে, কিন্তু চোখে আর ভয় নেই। আরণ্যক এক হাতে বিপাশাকে টেনে নিয়ে ভিলার পেছনের ঘোরানো কাঠের সিঁড়ির দিকে দৌড়ল, আর অন্য হাতে গ্লক 9mm পিস্তলটা প্রস্তুত। পেছনের গ্যারাজে ত্রিপল দিয়ে ঢাকা পুরনো মাহিন্দ্রা জিপ রাখা আছে। ঠিক তখনই সামনের দরজাটা একটা বিকট শব্দে ভেঙে পড়ল। ড্রয়িং রুমে ঢুকে পড়েছে রাঘব চৌধুরীর অন্তত 4 জন সশস্ত্র লোক। পেছনের দরজায় যা, কেউ যেন পালাতে না পারে। একজন চেঁচিয়ে উঠল। আরণ্যক আর বিপাশা গ্যারাজে পৌঁছে গেল। জিপের কভার টেনে সরিয়ে আরণ্যক ড্রাইভিং সিটে লাফিয়ে উঠল। বিপাশা বসল পাশের সিটে। ড্যাশবোর্ডের নিচ থেকে তার ছিঁড়ে ইগনিশন স্টার্ট করার পুরনো কায়দাটা আরণ্যকের জানা। কয়েক সেকেন্ডের কসরত আর জিপের ইঞ্জিনটা একটা বুনো গর্জনের সাথে জেগে উঠল। ঠিক তখনই গ্যারেজের দরজায় 2 জন লোক চলে এলো, তাদের হাতে বন্দুক। আরণ্যক এক মুহূর্তও না ভেবে হেডলাইট ফুল বিমে জ্বালিয়ে অ্যাক্সিলারেটরে সজোরে চাপ দিল। চোখের পলকে জিপটা ধেয়ে বেরিয়ে গিয়ে গ্যারাজের কাঠের দরজা আর ওই লোক দুটোকে সজোরে ধাক্কা মেরে খাদের ধারের রাস্তায় ছিটকে বেরিয়ে এলো। অন্ধকারে বৃষ্টির বুক চিরে জিপটা কার্শিয়াংয়ের পাহাড়ি রাস্তা ধরে নিচের দিকে নামতে শুরু করলো। মাথা নিচু করে রাখো বিপাশা। আরণ্যক গিয়ার চেঞ্জ করে স্পিড বাড়ালো। পেছন থেকে গুলির আওয়াজ আসতে শুরু করেছে। রাঘবের লোকগুলো তাদের গাড়িতে তাড়া করেছে। আঁকা বাঁকা পিছল পাহাড়ি রাস্তায় এই গতির লড়াই আক্ষরিক অর্থেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়া। হেডলাইটের আলোয় দেখা যাচ্ছে ডান দিকে খাড়া পাহাড়ের দেয়াল আর বাঁ দিকে 1000 ফুটের খাদ। প্রায় আধ ঘন্টা রুদ্ধশ্বাস এই মরণ দৌড়ের পর তারা তিস্তা বাজারের কাছাকাছি পৌঁছল। কিন্তু রাস্তার একটা সংকীর্ণ বাঁক ঘুরতেই আরণ্যকের পায়ের তলার মাটি সরে গেল। সামনের রাস্তার ঠিক মাঝখানে আড়াআড়িভাবে 2টো পুলিশের জিপ দাঁড় করানো, আর তাদের সামনে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে রাঘব চৌধুরীর ডান হাত, দুর্নীতিগ্রস্ত এসডিপিও এবং আরও কয়েকজন পুলিশ। পেছন থেকেও রাঘবের গুন্ডাদের গাড়িগুলো এসে তাদের ঘিরে ফেলল। আরণ্যক ব্রেক কষল,
জিপটা স্কিড করে তিস্তার পাড়ের পাথুরে জমিতে গিয়ে থামল। নিচে তিস্তার কালো জল ফুলে ফেপে গর্জন করছে। খেলা শেষ আরণ্যক, লেজার বুকটা দিয়ে দে। তোদের লাশ দুটো আজ তিস্তার জলে মাছের খাবার হবে। এসডিপিও হাসতে হাসতে এগিয়ে এলো। আরণ্যক বিপাশার দিকে তাকিয়ে বলল, ডায়েরিটার সিটের নিচে লুকিয়ে রাখো। আরণ্যক জিপের দরজা খুলে বাইরে পা রাখতেই এসডিপিও রিভলভার তুলল। কিন্তু লালবাজারের প্রাক্তন অফিসারের রিফ্লেক্স তার চেয়ে অনেক দ্রুত। আরণ্যক মাটিতে ডাইভ দিয়ে গ্লক থেকে পরপর দুটো গুলি চালালো। এসডিপিওর ডান কাঁধ আর হাঁটুতে গুলি লাগতেই সে আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল। শুরু হলো এক পৈশাচিক বন্দুক যুদ্ধ। জিপের আড়াল থেকে আরণ্যক নিখুঁত নিশানায় রাঘবের আরও দুজন লোককে ঘায়েল করল, কিন্তু ওরা সংখ্যায় অনেক বেশি। আরণ্যকের পিস্তলের গুলি ফুরিয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে পেছনের গাড়ি থেকে রাঘবের এক ভাড়াটে খুনি একটা দোনলা বন্দুক নিয়ে আরণ্যককে লক্ষ্য করে নিশানা স্থির করল। আরণ্যকের তখন পিস্তল রিলোড করার সময় নেই। আরণ্যক! জিপের ভেতর থেকে একটা তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো। বিপাশা জিপ থেকে বেরিয়ে এসে আরণ্যক আর ওই খুনির মাঝখানে ঝাঁপিয়ে পড়ল। পাহাড়ের বুক চিরে একটা কান ফাটানো আওয়াজ প্রতিধ্বনিত হলো। আরণ্যকের চোখের সামনে বিপাশার শরীরটা প্রচণ্ড ঝাঁকুনি খেয়ে স্থির হয়ে গেল। বুকের বাঁ দিক থেকে তাজা রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে ভিজিয়ে দিল ওভারকোট। বিপাশা টলতে টলতে আরণ্যকের কোলে লুটিয়ে পড়ল। আরণ্যকের মগজের ভেতর যেন একটা আগ্নেয়গিরি ফেটে পড়ল। সে অপ্রকৃতিস্থের মতো গর্জন করে উঠে পিস্তলের শেষ গুলিটা সোজা ওই খুনির কপালের মাঝখানে বিঁধিয়ে দিল। লোকটা ছিটকে পড়ল খাদে। এসডিপিও এবং বাকি গুন্ডারা ততক্ষণে বুঝতে পেরেছে এই লোকটা সাধারণ সাংবাদিক নয়, সাক্ষাৎ জম। দূর থেকে বেঙ্গল পুলিশের রেগুলার ফোর্সের সাইরেনের আওয়াজ ভেসে আসছে। আরণ্যক তার কলকাতার সোর্সকে আগেই খবর দিয়ে রেখেছিল। গুন্ডারা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে গাড়ি ঘুরিয়ে পালানোর চেষ্টা করল। আরণ্যকের সেদিকে কোনো খেয়াল নেই। তার পুরো পৃথিবী এখন তিস্তা পাড়ের পাথুরে মাটিতে থমকে গেছে। সে বিপাশার রক্তাক্ত মাথাটা নিজের কোলের উপর তুলে নিল। মেয়েটার ফ্যাকাশে সাদা মুখটা এখন আরো বেশি ফ্যাকাশে। শ্বাস ভারী হয়ে আসছে। বিপাশা, বিপাশা, চোখ খোলা রাখো বিপাশা। আরণ্যক পাগলের মতো বিপাশার বুকের ক্ষতটা হাত দিয়ে চেপে ধরে রক্ত আটকানোর চেষ্টা করল। বিপাশা খুব কষ্টে ঠান্ডা রক্তমাখা ডান হাতটা তুলে আরণ্যকের গালটা ছুঁল। ঠোঁটের কোণে একটা ম্লান তৃপ্তির হাসি ফুটে উঠল। বিপাশার গলা দিয়ে ঘড়ঘড়ে আওয়াজ বেরোচ্ছে। ও কারণে কষ্ট পাচ্ছেন আরণ্যক। আপনি আপনি লেজার বুকটা পেয়েছেন। কবিরের মৃত্যুর বদলাটা নেবেন। আর রাঘবকে ছাড়বেন না, ছাড়বেন। আমি বলছি কিচ্ছু হবে না তোমার। আরণ্যকের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। বিপাশার চোখের সেই আদিম নেশাধরা দৃষ্টিটা ক্রমশ ঘোলাটে হয়ে আসছে। সে শেষবারের মতো আরণ্যকের চোখের দিকে তাকালো। বিপাশা ফিস ফিস করে বলল,
আপনি আপনি বলেছিলেন না সব সব রহস্য আপনি জানতে চান, সব রহস্যের সমাধান করতে করতে নেই আরণ্যক। আমি হয়তো আপনার জন্য একটা সুন্দর রহস্য থেকে বিপাশার হাতটা আরণ্যকের গাল থেকে খসে গিয়ে পাথরের ওপর পড়ল। চোখ দুটো চিরকালের জন্য খোলা রয়ে গেল। যে মেয়েটাকে সে প্রথম দিন সন্দেহ করেছিল, যার মোহময়ী রূপের আড়ালে মৃত্যু ফাঁদ দেখেছিল, সেই মেয়েটি আজ তার জন্য প্রাণ দিয়ে দিল। ভোরের আলো ফুটছে। পুলিশের গাড়ি এসে থামল তিস্তার পাড়ে। আরণ্যক ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার জ্যাকেটের ভেতর রাখা আছে সেই লাল ডায়েরি, রাঘব চৌধুরীর সাম্রাজ্য ধ্বংস করার পারমাণবিক বোমা। তার ভেতরের সাংবাদিক আজ এক মস্ত বড় স্কুপ পেয়েছে ঠিকই, কিন্তু মানুষটা হেরে গেছে। অর্কিড ভিলার সেই রহস্যময়ী নারী আজ চিরদিনের মতো মেঘ আর কুয়াশার দেশে হারিয়ে গেল। তিস্তার পাড়ের পাথুরে মাটি থেকে বিপাশার রক্তমাখা দেহটা যখন পুলিশ অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছিল, আরণ্যক তখনও পাথরের মতো দাঁড়িয়ে। তার দুহাতে তখনও লেগে আছে বিপাশার তাজা রক্তের ছোপ। প্রতিশোধের অদম্য আগুন আরণ্যকের শিরায় শিরায় জ্বলছে। শিলিগুড়ির দিকে একবার তাকালো সে। এবার রাঘব চৌধুরীর সঙ্গে হিসেব গড়ায় গণ্ডায় বুঝে নিতে হবে। শিলিগুড়ির উপকণ্ঠে এক পুরনো সোর্সের গোপন সেফ হাউসে এসে উঠেছে আরণ্যক। গত 48 ঘন্টায় এক ফোঁটা ঘুম চোখে আসেনি। বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে কলের জলের নিচে হাত ঘষতে ঘষতে বুঝতে পারছিল, হাতের রক্ত ধুয়ে গেলেও তার মগজে লেপ্টে থাকা লাল রংটা কোনোদিন মুছবে না। টেবিলের উপর আধ বোতল হুইস্কি আর সেই লাল ডায়েরিটা, লেজার বুক। আরণ্যক তার কাজ সেরে ফেলেছে। ডায়েরির হাই রেজুলেশন স্ক্যান কপি আর বিপাশার রেকর্ড করা বয়ান সে রাতেই লালবাজারের স্পেশাল টাস্ক ফোর্স এবং কলকাতার সমস্ত বড় নিউজ চ্যানেলের ডেস্কে পৌঁছে গেছে। টিভির স্ক্রিনে ব্রেকিং নিউজ ফ্ল্যাশ হচ্ছে। রাজ্যের প্রভাবশালী এমএলএ রাঘব চৌধুরীর আসন্ন ফাঁদ। উত্তরবঙ্গের ড্রাগ সিন্ডিকেটের মাথা তিনি। পুলিশ রাঘবের কলকাতার প্রাসাদের তল্লাশি চালিয়েছে, কিন্তু রাঘব পলাতক। রাজ্যের প্রভাবশালী এমএলএ রাঘব চৌধুরীর আসন্ন ফাঁদ। উত্তরবঙ্গের ড্রাগ। আরণ্যক হুইস্কির গ্লাসে চুমুক দিল। টিভির পর্দায় রাঘবের ছবিটা দেখে তার চোয়াল শক্ত হয়ে উঠল। পুলিশ রাঘবকে খুঁজছে আইনের খাঁচায় ভরার জন্য, কিন্তু আরণ্যক জানে ভারতবর্ষের আইন রাঘবের মতো কোটিপতি পলিটিশিয়ানদের কাছে দুর্বল মাকড়সার জালের মতো। দুদিন পর সে ঠিক কোনো না কোনো ফাঁক গলে বেরিয়ে আসবে। বিপাশার শেষ কথাগুলো বারবার আরণ্যকের কানে বাজতে লাগলো।
আমি হয়তো আপনার জন্য একটা সুন্দর রহস্য হয়ে থেকে গেলাম। বিপাশার রক্তের দাম আইনের খাতায় মেটানো সম্ভব নয়। এর বিচার হবে অন্য কোনো আদালতে। আরণ্যক তার এনক্রিপ্টেড ফোন থেকে লোকাল ইনফর্মার মংলুকে কল করল। মংলু, রাঘব কোথায়? পুলিশ ওকে বর্ডারে খুঁজছে, কিন্তু ও বর্ডার পেরোয়নি, আমি জানি। ওপাশ থেকে মংলুর গলাটা কেঁপে উঠল। দাদা, খবর খুব পাকা। রাঘব এখন লুকিয়ে আসে ডুয়ার্সে, গরুমারা ফরেস্টের কাছে, মূর্তি নদীর ধারে একটা পুরনো শাহ বাগানের বাংলো আছে। বাগানটা অনেক বছর ধরে বন্ধ, ও বেনামে রাঘবেরই কেনা। ওর প্ল্যান হলো আজ রাতটা ওখানে কাটিয়ে কাল ভোরে নেপাল বা ভুটান বর্ডার দিয়ে চিরকালের মতো হাওয়া হয়ে যাওয়া। কতজন আছে ওর সাথে? আরণ্যকের গলা বরফের মতো ঠান্ডা। অন্তত জনদশে স্পেশাল শুটার দাদা। রাঘব এখন মরণ কামড় দেওয়ার জন্য তৈরি। আপনি ওখানে একা যাবেন না দাদা, পুলিশে খবর দিন। আরণ্যক ফোনটা কেটে দিল। জ্যাকেটের পকেট থেকে গ্লক 9mm পিস্তলটা বের করলো সে। ম্যাগাজিনটা খুলে চেক করলো। 15টা ফুল মেটাল জ্যাকেট বুলেট চকচক করছে। টেবিলের ড্রয়ার থেকে বের করলো একটা ম্যাট ব্ল্যাক ফিনিশের শার্প এজড শিকারি ছুরি। আইনের খেলা শেষ, এবার শুরু হবে রক্তের খেলা। সাংবাদিক আজ মরে গেছে, তার জায়গায় জন্ম নিয়েছে এক আদিম শিকারী। ডুয়ার্সের জঙ্গল আজ রাঘব চৌধুরীর কবরস্থান হতে চলেছে। ডুয়ার্সের জঙ্গল দিনের বেলায় যতটা মায়াবী, রাত নামলে ঠিক ততটাই ভয়ঙ্কর আর আদিম রূপ ধারণ করে। আরণ্যকের মাহিন্দ্রা থার গাড়িটা যখন মূর্তির চা বাগানের রাস্তায় ঢুকল, ঘড়িতে তখন রাত 11টা। কনকনে ঠান্ডা হাওয়া মূর্তি নদীর বুক চিরে ধেয়ে আসছে। চারপাশের শাল আর সেগুনের জঙ্গলগুলোকে অন্ধকারে মনে হচ্ছে সারি সারি দাঁড়িয়ে থাকা প্রেতাত্মা। কুয়াশার চাদরটা এতই ঘন যে হাত দুয়েক দূরের জিনিসও ঠাহুর করা দায়। আরণ্যক গাড়িটা মেইন রাস্তা থেকে বেশ কিছুটা দূরে একটা ঘন ঝোপের আড়ালে লুকিয়ে রাখল। পরনে কালো ট্যাকটিক্যাল জ্যাকেট, পায়ে ভারী বুট, নিঃশব্দে হেঁটে এগোলো রাঘবের সেই গোপন বাংলোটার দিকে। ব্রিটিশ আমলের পেল্লায় কাঠের বাংলো, চারদিকে কড়া পাহারা। কুয়াশার ভেতর দিয়ে টর্চের আলো ফেলে টহল দিচ্ছে সশস্ত্র গুন্ডারা। আরণ্যক বাংলোর পিছন দিকের একটা বড় ওক গাছের ছায়ায় মিশে গেল। লালবাজারের প্রাক্তন অফিসারের কাছে এই জঙ্গল আর অন্ধকার এখন সবচেয়ে বড় হাতিয়ার। প্রথম টহলদার লোকটা ঠিক গাছের নিচে এসে দাঁড়াতেই আরণ্যক চিতাবাঘের মতো ওপর থেকে ঝাঁপিয়ে পড়ল। বাঁ হাতের শক্ত পেশি দিয়ে লোকটার মুখ আর নাক চেপে ধরে ডান হাতে ছুরির বাঁট দিয়ে তার ঘাড়ের নির্দিষ্ট একটা স্নায়ুতে একটা নিখুঁত স্ট্রাইক করল। কোনো আর্তনাদ ছাড়াই লোকটার ভারী শরীরটা লুটিয়ে পড়ল স্যাঁতস্যাঁতে মাটিতে। আরণ্যক লোকটার ওয়াকি টকি আর অটোমেটিক রাইফেলটা ঘাসের ওপর ফেলে দিয়ে সোজা জেনারেটর রুমের দিকে এগোলো। খুব সাবধানে জেনারেটরের মূল তারগুলো ছুরি দিয়ে কেটে দিল। নিমেষে পুরো বাংলোর আলো নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল রাঘবের
শেষ আশ্রয়স্থল। ভেতর থেকে রাঘব চৌধুরীর আতঙ্কিত হিস্টেরিক চিৎকার শোনা গেল। কি হলো? আলো নিভলো কেন? এই চারদিক ঘিরে রাখ, কেউ যেন ভেতরে ঢুকতে না পারে। আরণ্যক বাংলোর খোলা বারান্দা বেয়ে ভেতরে ঢুকল। সে শুধু রাঘবকে মারতে আসেনি, রাঘবকে এমন এক মনস্তাত্ত্বিক আতঙ্কের মধ্যে ফেলতে এসেছে যে আতঙ্কের জাল বিস্তার করে ও বিপাশাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছিল। আরণ্যক পকেট থেকে একটা ছোট্ট ব্লুটুথ স্পিকার বের করে লিভিং রুমের এক কোণে আলমারির ওপর রেখে দিল। তারপর নিজের ফোন থেকে প্লে করল সেই অডিও ফাইল। গুটগুটে অন্ধকারের বুক চিরে হঠাৎ বেজে উঠল বিপাশার গলা। রাখো, তোকে চারপাশ থেকে ঘিরে ফেলেছি, এবার তুই শেষ। রাখো, তোকে চারপাশ থেকে ঘিরে ফেলেছি, এবার তুই শেষ। রাখো, তোকে চারপাশ থেকে ঘিরে ফেলেছি, এবার তুই শেষ। অজানা উৎস থেকে বিপাশা যে কিনা মারা গেছে তার কণ্ঠস্বর শুনে রাঘবের গুন্ডাদের স্নায়ু বিকল হতে শুরু করলো। একজন অন্ধের মতো টর্চ জেলে লিভিং রুমে ঢুকলো। কে ওখানে? কে? আরণ্যক অন্ধকারের মধ্যে মিশেছিল। গ্লকের সাইলেন্সার লাগানো নল থেকে পরপর দুটো গুলি বেরিয়ে গেল। কানে এসে পৌঁছল দুটো হাঁটু ভাঙার হৃদয় বিদারী শব্দ আর একটা চাপা আর্তনাদ। লোকটা মেঝেতে কুঁকড়ে গেল। স্পিকার থেকে তখনও লুপে বাজছে বিপাশার সেই মায়াবী অথচ ভয়ঙ্কর গলা। মূর্তি নদীর তীরে আজ একতরফা মরণ খেলা শুরু হয়েছে। বাংলোর দোতলার মাস্টার বেডরুম, দরজা ভেতর থেকে ডবল লক করা। ঘরের কোণে একটা ভারী ড্রেসিং টেবিলের আড়ালে গুঁড়ি মেরে বসে আছে রাঘব চৌধুরী, হাতে ইম্পোর্টেড রিভলভার। ঘামে পুরো শরীর জবজবে, চোখের দৃষ্টিতে বুনো আতঙ্ক। বাইরে থেকে নিজেদের লোকেদের আর্তনাদ আর গুলির আওয়াজ একটু একটু করে কমে আসছে। মানে তার পাহারাদার কুকুরগুলো সব শেষ। হঠাৎ বেডরুমের জানলার কাঁচটা ঝনঝন করে ভেঙে পড়ল। হাওয়াতে নয়, কেউ যেন বাইরে থেকে কিছু একটা ছুঁড়ে মেরেছে। রাঘব অন্ধের মতো জানালার দিকে 3 রাউন্ড গুলি চালালো। কেউ নেই, শুধু মূর্তি নদীর গর্জন আর জমাট অন্ধকার। ঠিক সেই মুহূর্তে ঘরের মূল দরজার লকটা সজোরে ভেঙে গেল। কাঠের পাল্লা দুটো ছিটকে খুলে গেল। দরজার মুখে দাঁড়িয়ে আছে আরণ্যক। বিদ্যুতের এক চমকানিতে রাঘব দেখল আরণ্যকের চোখ দুটো মানুষের নয়, সাক্ষাৎ যমদূতের মতো জ্বলছে। তার ডান হাতে ধরা গ্লক পিস্তলের নল থেকে তখনও ধোঁয়া বেরোচ্ছে। রাঘব আবার ট্রিগার টিপতে গেল, কিন্তু তার রিভলভারের সিলিন্ডার ফাঁকা। আরণ্যক ধীর পায়ে এগিয়ে এলো। তার বুটের আওয়াজ রাঘবের বুকে যেন হাতুড়ির মতো পড়ছে। আরণ্যক রাঘবের কলার ধরে তাকে সজোরে ছুঁড়ে ফেলল ঘরের মাঝখানে। রাঘব হাঁপাতে হাঁপাতে মেঝের উপর দিয়ে পিছতে পিছতে বলল, তুই তুই আমাকে মারতে পারবি না। আমি পলিটিশিয়ান। আমি তোকে কোটি টাকা দেবো, যা চাইবি দেবো। আমাকে দেশের বাইরে যাওয়ার ব্যবস্থা করে দে শুধু একবার। আরণ্যক পকেট থেকে সেই লাল লেজার বুকটা বের করে রাঘবের মুখের উপর সজোরে ছুঁড়ে মারল। তুই বিপাশাকে মারতে চাস?
তুই আমাকে মারতে চেয়েছিলি। আমি বিপাশা আমার জন্য প্রাণ দিয়েছে। এই ডায়েরিটা আজ সকালে মিডিয়ার হাতে পৌঁছে গেছে। তোর সাম্রাজ্য ছাই হয়ে গেছে, আর কিছু অবশিষ্ট নেই। আরণ্যকের গলাটা ভয়ঙ্কর শোনালো। রাঘবের চোখে এবার সত্যিকারের মৃত্যু ভয় ফুটে উঠল। সে মেঝের উপর দিয়ে ঘষতে ঘষতে দরজার দিকে পালানোর চেষ্টা করল। কোথায় যাচ্ছিস? আরণ্যক বুট জুতো দিয়ে রাঘবের পাঁজরে সজোরে লাথি মারল। আরণ্যক পিস্তলটা পকেটে ঢুকিয়ে নিল। না, তোকে গুলি করে মারবো না, সেটা বড্ড সহজ মৃত্যু। আরণ্যক নিচু হয়ে রাঘবের কলার চেপে ধরে তাকে টেনে তুলল। লোকটার ওজন প্রায় 90 কিলো, কিন্তু আরণ্যকের ভেতরের অমানুষিক রাগের কাছে যেন সে তুলোর পুতুল। আরণ্যক তাকে টেনে নিয়ে গেল খোলা ব্যালকনির দিকে। ব্যালকনির ঠিক নিচেই মূর্তির জঙ্গলের এবড়ো খেবড়ো পাথর আর গভীর খাদ। বিপাশার স্বামী বিক্রমকে তুই আর তোর লোকেরা খাদে ফেলেছিলি, আর সেই একইভাবে তোরও ভবলীলা সাঙ্গ হবে। রাঘব প্রাণপণে বাঁচার চেষ্টা করল। আরণ্যকের হাত খামচে ধরল। আমাকে আমাকে ক্ষমা করে দে আরণ্যক, আরণ্যক প্লিজ আমাকে ক্ষমা করে দে আরণ্যক। ক্ষমা? বিপাশাও তোর হাত থেকে বাঁচতে চেয়েছিল, কিন্তু তুই ওকে শান্তিতে থাকতে দিসনি। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই রাঘব। আরণ্যক এক হ্যাঁচকা টানে রাঘবকে ব্যালকনির রেলিংয়ের উপর দিয়ে নিচে ছুঁড়ে দিল। রাঘব চৌধুরীর একটা দীর্ঘ হাড় হিম করা আর্তনাদ ডুয়ার্সের জঙ্গলে প্রতিধ্বনিত হল। কয়েক সেকেন্ড পর নিচের পাথরে আছড়ে পড়ার একটা বিকট শব্দ। তারপর সব শান্ত। আরণ্যক ব্যালকনিতে দাঁড়িয়ে গভীর নিঃশ্বাস নিল। পকেট থেকে সিগারেট বের করে ধরালো। প্রতিশোধ সম্পন্ন হয়েছে। রাঘবের শরীরটা নিচে দুমড়ে মুচড়ে পড়ে আছে। ভোরের আলো ফুটতে শুরু করেছে ডুয়ার্সের আকাশে। কুয়াশার চাদর ভেদ করে সূর্যের প্রথম আলো এসে পড়ল আরণ্যকের মুখে। সে জানে এই খুনের জন্য পুলিশ তাকেও খুঁজবে। তার কিছু যায় আসে না। অর্কিড ভিলার সেই মোহময়ী নারীর কাছে যে রক্তের ঋণ ছিল, আজ সে তা কড়ায় গণ্ডায় চুকিয়ে দিয়েছে। সিগারেটের টুকরোটা নিচে ছুঁড়ে ফেলে আরণ্যক বাংলো থেকে বেরিয়ে এলো। জিপের ইঞ্জিন স্টার্ট দিল। কুয়াশার মেঘমহলের অধ্যায় চিরতরে শেষ হলো। সামনে এখন শুধুই মূর্তির খোলা রাস্তা আর জীবনের অনিশ্চিত ভবিষ্যতের দিকে এক অন্তহীন যাত্রা। শুনছিলেন অর্কিড ভিলার রহস্য। গল্প পাঠে ছিল সঞ্জয়। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বললাম, গার্গী, সায়ন্তন, অপু এবং আমি দীপঙ্কর। গালগপ্পে আবার দেখা হবে পরের গপ্প নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। ও হ্যাঁ, কেমন লাগছে সেটা জানাবেন কিন্তু।